বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ এর আরো একটি ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে আর.এইচ. হুইটেকার এর ভাগ করা 5টি রাজ্যের 5 নম্বর রাজ্য অ্যানিমেলিয়া। আমরা আজ এই অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য সহ এখান থেকে যে প্রশ্ন আসে যেরকম ভাবে সেই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা সরাসরি বৈশিষ্ট্যে চলে আসলাম। বৈশিষ্ট্য এবং পাশে আমরা ব্যাখ্যা করার জন্য ছবি সংযুক্ত করেছি। দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এই রাজ্যের অন্তর্ভুক্ত সকল প্রাণীর নিউক্লিয়াস রয়েছে এবং সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। সুগঠিত নিউক্লিয়াস মানে কি? একটা নিউক্লিয়াসের মধ্যে যে যে অঙ্গাণুগুলো থাকা প্রয়োজন সবগুলোই যদি থাকে তখন তাকে আমরা সুগঠিত নিউক্লিয়াস বলি। যারা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী তাদের সকলেরই সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। যেমন দেখো, সুগঠিত নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে এবং নিউক্লিয়ার রেটিকুলাম থাকে। যারা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী তাদের সকলেরই এরকম সুগঠিত নিউক্লিয়াস রয়েছে এবং তারা বহুকোষী প্রাণী, মানে তাদের দেহটা অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। এরপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর থাকে না। দেখো, এখানে পাশের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের চিত্র। এই চিত্রে আমরা কোষের অনেকগুলো অঙ্গাণু দেখতে পাচ্ছি। যেমন দেখো, এখানে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর। এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ ঝিল্লি। তারপরে এখানে গোলগি বডি, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এইগুলো অনেক চিত্র আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে কোষের ভিতরে থাকে, কোষের অঙ্গাণু এগুলা। এখন যারা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী তাদের কোষের ভিতরে কোষ প্রাচীর থাকে না, প্লাস্টিড থাকে না এবং কোষ গহ্বর থাকে না। এই যে কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর, এটা হচ্ছে কোষ ঝিল্লি আর এটা হচ্ছে কোষ প্রাচীর। এই যে যারা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী তাদের এই কোষ প্রাচীর থাকে না। তারপরে ক্লোরোপ্লাস্টও থাকে না, অর্থাৎ এই যে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে প্লাস্টিডের একটা অংশ। এগুলো কিন্তু যারা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী তাদের কোষের ভিতরে থাকে না এবং কোষ গহ্বরও থাকে না। এটা হচ্ছে কোষ গহ্বর, কোষ গহ্বরও কিন্তু এদের থাকে না। এরপরে যেহেতু প্লাস্টিড থাকে না, প্লাস্টিড না থাকায় এরা হচ্ছে হেটারোট্রফিক। আচ্ছা, প্লাস্টিড থাকলে কি হয়? প্লাস্টিড থাকলে ক্লোরোপ্লাস্ট থাকে, আর ক্লোরোপ্লাস্ট যদি থাকে তাহলে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। যেমনটা উদ্ভিদ রাজ্যের যারা রয়েছে তারা কিন্তু পারে, সালোক সংশ্লেষণের মাধ্যমে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। যেহেতু অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের কোষে ক্লোরোপ্লাস্ট নাই, অর্থাৎ প্লাস্টিড নাই, প্লাস্টিড না থাকার কারণে ক্লোরোপ্লাস্টও নাই, আর ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে তারা সবুজ হয় না, আর এজন্য তারা কি করে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করতে পারে না। আর যেহেতু খাবার তৈরি করতে পারে না তাহলে তারা কি হবে? হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে হচ্ছে যারা পরভোজী। পরভোজী মানে কি? যারা অন্য জীবদেরকে ভক্ষণ করে, অর্থাৎ খাবার হিসেবে অন্য জীবদেরকে খেয়ে থাকে। যেমন দেখো, আমরা বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকি, তারপরে অন্য অন্য প্রাণীদেরকেও আমরা ভক্ষণ করে থাকি, তাই না? এবং আমরা কিন্তু খাদ্য গলাধঃকরণ করে খাই, মানে খাদ্য চিবিয়ে চিবিয়ে তারপরে কি ঢোক চিবে চিবে খাই। এটা বলা হচ্ছে যে খাদ্য গলাধঃকরণ করে খাই, ঠিক আছে না? তো এইটাই বলা হচ্ছে যে যেহেতু প্লাস্টিক থাকে না তাই এরা হচ্ছে হেটারোট্রফিক। যারা অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণী তারা কি করে? হেটারোট্রফিক হয়, অর্থাৎ তারা পরভোজী হয়ে থাকে, মানে অন্য জীবকে খাবার হিসেবে গ্রহণ করে থাকে বা খেয়ে থাকি আমরা, তাই না? এবং সেটা কিভাবে খাই? চিবিয়ে চিবিয়ে তারপরে গলধঃকরণ করে খাই। এটা হচ্ছে আরো একটা বৈশিষ্ট্য আমরা দেখলাম। এরপরে অন্য একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। দেহে কি রয়েছে? জটিল টিস্যুতন্ত্র রয়েছে। তো টিস্যুতন্ত্র কাকে বলা হয়? এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলো সমষ্টিগতভাবে
টিস্যু বা তন্ত্র তৈরি করে। তাহলে টিস্যু কাকে বলা হয়? যখন একগুচ্ছ কোষ, কোষ কাকে বলা হয়? জীবদেহের গঠন এবং কার্যাবলীর একক হচ্ছে কোষ। তো অনেকগুলো কোষ যখন শরীরে একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপন্ন হয়ে সমস্ত কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে বা একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার কাজে নিয়োজিত থাকে, তখন ওই কোষ গুচ্ছগুলোকে বা ওই কোষ সমষ্টিকে একত্রে কি বলা হয়? টিস্যু বলা হয়। আর দেখো, একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, তারপরে কাজ এবং গঠন একই ধরনের হয়ে থাকে। যদি একটা মানে টিস্যুর যে কোষগুলো রয়েছে, ওই কোষগুলো সব কি করবে? একই জায়গা থেকে উৎপন্ন হয়, একই ধরনের কাজ করে এবং সবগুলোর গঠন কিন্তু একই রকম হয়ে থাকে। টিস্যু নিয়ে আলোচনাকে টিস্যুতন্ত্র বলা হয়। তো আমরা পাশের যে চিত্র দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে তরল যোজক টিস্যু। আমাদের মানব দেহে যত ধরনের টিস্যু আছে তার ভিতরে এক ধরনের টিস্যু, সেটার নাম হচ্ছে কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যু হচ্ছে তরল যোজক টিস্যু। তো তরল যোজক টিস্যুর ভিতরে রক্তকণিকাগুলো আছে না, রক্তকণিকা, আমাদের শরীরে যে রক্তকণিকা রয়েছে, যেমন দেখো আমাদের রক্তকণিকার ভিতরে আছে অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, তারপর রক্তরস, এই সবগুলো মিলে তরল যোজক টিস্যু গঠিত হয়েছে। এরকম ভাবে আরো অনেক টিস্যু রয়েছে আমাদের শরীরে। এখানে আমরা একটা টিস্যুর কথা উল্লেখ করেছি, সেটা হচ্ছে তরল যোজক টিস্যু। তো এই যে এখানে তরল যোজক টিস্যুর ভিতরে অনুচক্রিকা, তারপরে শ্বেত রক্তকণিকা, রক্তরস এবং লোহিত রক্তকণিকা, এরা সবাই কিন্তু একই ধরনের কাজ করে এবং একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে, এজন্য এদেরকে টিস্যু বলা হয়। এরকম আরো অনেক টিস্যু রয়েছে এবং এই টিস্যুগুলো হচ্ছে জটিল প্রকৃতির হয়ে থাকে। কাদের ক্ষেত্রে? যারা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী, তাদের দেহের কোষগুলো দিয়ে যে টিস্যু গঠিত হয়, সেই টিস্যু কিন্তু জটিল প্রকৃতির হয়ে থাকে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে থাকে। তো যৌন জননের মাধ্যমে কি করে? বংশ বৃদ্ধি করে থাকে। তো যৌন জননটা কি? যৌন জননটা হচ্ছে এখানে স্ত্রী এবং পুরুষের যৌন মিলন হয় এবং মিলনের মাধ্যমে পুরুষের দেহের যে শুক্রাণু, ওই শুক্রাণুটা কি করে? স্ত্রী অর্থাৎ মহিলাদের যে ডিম্বাণু আছে ওই ডিম্বাণুর সাথে মিলিত হয়। এটাই হচ্ছে যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করা। যেমন দেখো এখানে মিলনের মাধ্যমে, স্ত্রী এবং পুরুষের মিলনের মাধ্যমে পুরুষের যে শুক্রাণু, সেই শুক্রাণু কি করে? এইগুলো হচ্ছে সেই পুরুষের শুক্রাণু। এখানে দেখো চিত্রের মাধ্যমে আমরা দেখিয়েছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ত্রী বা পুরুষের ডিম্বাণু। এই শুক্রাণুগুলো ডিম্বাণুর সাথে মিলিত হয়। যৌন মিলনের পরে কি করে? এই শুক্রাণুগুলো ডিম্বাণুর সাথে মিলিত হয়। মিলিত হওয়ার পরে এই যে মিলিত হওয়ার পরে জাইগোট তৈরি হয়। ওই জাইগোট তারপরে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এরকম ভাবে এক থেকে দুইটা কোষ তৈরি হয়, দুইটা থেকে চারটা, এইভাবে অসংখ্য কোষ বিভাজিত হয়ে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ একটা এখানে তো মানব দেহের বিকাশের চিত্র দেখানো হয়েছে, কিন্তু এই রাজ্যের ভিতরে যারা রয়েছে অর্থাৎ যত প্রাণী রয়েছে সকলের কিন্তু এরকম কি করে? যৌন মিলনের মাধ্যমে যৌন জনন সংঘটিত হয় এবং যৌন জননের মাধ্যমে যে জাইগোট গঠিত হয়, ওই জাইগোটটা পরে বিকাশিত হয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। তো এই বৈশিষ্ট্যটা আমরা হয়তো বা ভালো করে বুঝতে পেরেছি। পরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। পরিণত ডিপ্লয়েড পুরুষ, দেখো আমরা যখন পরিণত হই তাই আমাদের তখন কি বলা হবে? পুরুষ বলা হবে, পূর্ণাঙ্গ বা পরিণত পুরুষ। এবং যারা মহিলা রয়েছে তারাও কি স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে, আমাদের জননাঙ্গ থেকে, আমরা যারা পুরুষ তাদের জননাঙ্গ থেকে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। আর যারা হচ্ছে মহিলা তাদের জননাঙ্গ থেকে তাদের জননাঙ্গ থেকে ডিম্বাণু তৈরি হয়। তো এখানে বলা হচ্ছে দেখো পরিণত ডিপ্লয়েড পুরুষ, যারা হচ্ছে পুরুষ তাদের শরীরে এই যে বীর্য তৈরি হয়, তাই না? ওই বীর্য মিওসিস প্রক্রিয়ায় তারপর দেখো শুক্রাণু তৈরি হলো। তো যখন এই বীর্যটা থাকবে, সেই বীর্যটা থাকবে কি বলতো? 2n সংখ্যক থাকে, 2n সংখ্যক। তো ওটা বিভাজিত হয়ে কি করে? শুক্রাণু তৈরি করে। এই যে শুক্রাণুটা তৈরি করে, বীর্যের ভিতরে শুক্রাণুটা থাকে, ওই শুক্রাণু আবার মহিলাদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে ওরকম ভাবে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু তৈরি হলো। তো ওই ডিম্বাণুটা দেখো, এই যে এটা হচ্ছে কি বলতো? 2n সংখ্যক থাকে, আবার ডিম্বাণুটা কিন্তু n সংখ্যক হয়ে যায়। মানে এখানে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম সংখ্যা
মনে করো এখানে ক্রোমোজোম সংখ্যা থাকে হচ্ছে 46টা, এটা বিভাজিত হয়ে অর্ধেক হয়ে যায়, এখানে হয়ে যায় কত 23টা, আবার এখানেও এরকম ভাবে অর্ধেক হয়ে যায়। তো এই যে 23টার অর্ধেক হয়ে গেল এটাকে বলা হয় হ্যাপ্লয়েড। আর যদি এখানে 46টা থাকে তখন সেটাকে তো আমরা ডিপ্লয়েড বলি। তাই বলা হচ্ছে পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে। দেখো এখানে এই যে প্রাণীর জননাঙ্গ থেকে, যেমন স্ত্রী জননাঙ্গ থেকে ডিম্বাণু তৈরি হলো এবং এই ডিম্বাণুটা কিন্তু এন সংখ্যক হয়ে থাকে, তাই না, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এজন্য এটাকে হ্যাপ্লয়েড গ্যামেট বলা হয়েছে। আবার এখানে যে পুরুষের ক্ষেত্রেও সেম 2n সংখ্যক থেকে এখানে শুক্রাণু তৈরি হয়, এই শুক্রাণু কিন্তু n সংখ্যক হয়ে থাকে। এই ডিম্বাণু এবং শুক্রাণু মিলে আবার 2n সংখ্যক হয়ে যায়, অর্থাৎ জাইগোট তৈরি হয়ে যায়। মানে দেখো এখানে একটা ডিম্বাণু, এটা একটা গ্যামেট, আর এই শুক্রাণু এটাও কিন্তু একটা গ্যামেট, দুইটাই কিন্তু হ্যাপ্লয়েড থাকে। আবার হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে জাইগোট তৈরি হয়, এই জাইগোটটা কিন্তু আবার ডিপ্লয়েড হয়ে যায়। দেখো এটা কিন্তু ডিপ্লয়েড হয়ে গেল, তাই না? তাই বলা হচ্ছে যে পরিণত ডিপ্লয়েড পুরুষ। এই যে পরিণত ডিপ্লয়েড পুরুষ থাকে 2n সংখ্যক, তাই ডিপ্লয়েড বলা হয়। এবং ওদের থেকে যে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হয় ওগুলো আবার হ্যাপ্লয়েড, তাই বলা হচ্ছে যে প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, যেমন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, তাই না, এই যে ডিম্বাণু এবং শুক্রাণু। এরপরে এই যে যৌন মিলনের মাধ্যমে মানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার পরে যে জাইগোটটা তৈরি হলো, ওই জাইগোটটা পরে কি করে বলতো, বিকাশিত হয়, তাই না। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর তৈরি হয়, বিভিন্ন ধরনের ভ্রূণীয় স্তর তৈরি হয়। যেমন দেখো এখানে নিষিক্ত যে জাইগোটের পরে এখানে এগুলো বিভাজিত হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম ভাবে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে ভ্রূণ বিকাশিত হয় এবং ভ্রূণীয় বিভিন্ন ধরনের কি তৈরি হয়, স্তর তৈরি হয়। এর পরের বৈশিষ্ট্য আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে উদাহরণে। দেখো উদাহরণের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী হচ্ছে এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী। তো এখানে পাশে আমরা দেখো কুকুর এবং বিড়ালের ছবি দেখতে পাচ্ছি, এরাও কিন্তু এই রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী। তো দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। এখন কথা হচ্ছে এই প্রোটোজোয়া কি, মেরুদণ্ডী প্রাণী কি, অমেরুদণ্ডী প্রাণী কি, এটা ব্যাখ্যা আমরা এখানে উল্লেখ করেছি। যেমন দেখো উদাহরণ হিসাবে, উদাহরণ হচ্ছে প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া কাকে বলা হয়? প্রোটোজোয়া হলো পশুর দেহে, আমাদের দেহে বা হচ্ছে যারা পশু রয়েছে, পশুর দেহে রোগ সৃষ্টিকারী এক ধরনের এককোষী জীব। এরা কি করে? পশুর দেহে রোগ সৃষ্টি করে, এটাকে বলা হয় প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের ভিতরে পড়বে না। এখানে দেখো এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা প্রোটোজোয়া। এরপরে মেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলা হয়? মেরুদণ্ডী প্রাণী, দেখো মেরুদণ্ডী প্রাণী হচ্ছে যে সমস্ত প্রাণীর দেহে শক্তি হাড় বা শক্তি শির দ্বারা লক্ষ্য করা যায়, সেই সমস্ত প্রাণীদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। আমাদের শরীরে দেখো, আমরা মানুষ, আমাদের শরীরে দেখছো পিঠের পিছন দিক দিয়ে হাত দিবা, দেখবো উপর থেকে নিচ পর্যন্ত এ ধরনের শির দ্বারা আছে, শির দ্বারা বা এটাকে শক্তি হাড় বলা হয়। যাদের এরকম শির দ্বারা বা শক্তি হাড় রয়েছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। উদাহরণ হিসাবে আমরা মানুষ, বাঘ, ছাগল, গরু এদের কথা উল্লেখ করতে পারি। এদের মেরুদণ্ড রয়েছে, তাই এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আবার অমেরুদণ্ডী প্রাণী রয়েছে, দেখো অমেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলা হয়? যে সমস্ত প্রাণীর দেহে শক্তি হাড় নেই বা শক্তি শির দ্বারা লক্ষ্য করা যায় না, সেই সমস্ত প্রাণীদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। যেমন দেখো কেঁচো, জোঁক, এদের দেহে ওরকম শক্তি হাড় কিন্তু থাকে না, তাই এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। দেখো আমরা এই যে অমেরুদণ্ডী প্রাণীর কতগুলো ছবি দেখতে পাচ্ছি, যেমন দেখো প্রজাপতি, শামুক, এরপরে দেখো এই তেলাপোকা আর কি, তারপরে দেখো এখানে এই যে চিংড়ি মাছ সহ কাঁকড়া, হাইড্রা, আর এই সবগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এখন এই রাজ্য থেকে কিরকম প্রশ্ন হতে পারে? যেমন দেখো প্রশ্ন যেমন আসতে পারে, 1 নম্বর প্রশ্ন, এখানে আমরা দেখো একটা পাখি দেখতে পাচ্ছি, তাই না? এই পাখিটাকে তো আমরা সকলেই চিনি, তো এরকম একটা চিত্র দিয়ে দিতে পারে, অথবা উদ্দীপকে কোনো পাখির নাম উল্লেখ করে দিতে পারে, অথবা অন্য কোনো প্রাণীর নাম উল্লেখ করে দিতে পারে। উদ্দীপকে উল্লেখিত এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকে তো আমরা একটা পাখি দেখতে পাচ্ছি, তাই না? তো পাখি না দিয়ে যে কোনো প্রাণী দিয়ে দিতে পারে, ছবি দিয়ে দিতে পারে, অথবা প্রাণীর নাম দিয়ে দিতে পারে। মানুষ, বাঘ, মাছেরও ছবি দিতে পারে, তারপরে কুকুরের ছবি দিতে পারে, বিড়ালের ছবি দিতে পারে, বা অন্য অন্য যে প্রাণীরা রয়েছে যারা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, তাদের যে কোনো একটা ছবি দিতে পারে অথবা নাম উল্লেখ করে দিতে পারে। দিয়ে বলবে কি যে উল্লেখিত
প্রাণীটির বা উল্লেখিত যে এক্স রয়েছে এখানে বা উল্লেখিত যে চিত্রটি রয়েছে তার রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো রাজ্যগত বৈশিষ্ট্য মানে ওই উদ্দীপকের যে প্রাণীটি ওটা কোন রাজ্যের ভিতরে পড়বে, মানে আর এই সুটেকারের যে 5টা ভাগ করা রাজ্য রয়েছে, রাজ্য 1, রাজ্য 1-এর নাম হচ্ছে মনেরা, তাই না? তারপরে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া, এই 5টা রাজ্যের ভিতরে কোন রাজ্যের ভিতরে পড়বে এবং ওই রাজ্যের ব্যাখ্যা করতে হবে, বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে হবে, বা বৈশিষ্ট্যগুলো সরাসরি লিখে দিলে হবে, ব্যাখ্যা না করলেও হবে। তো এখানে কিন্তু রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। জাস্ট এখানে দেখো একটা দোয়েল পাখি দেখতে পাচ্ছি, তুমি কিন্তু দোয়েল পাখির বর্ণনা দিবা না, দোয়েল পাখি যে রাজ্যের ভিতরে পড়ে ওই রাজ্যের অন্তর্ভুক্ত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ওই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। যেমন দেখো উদ্দীপকে এক্স চিহ্নিত জীবটি হলো দোয়েল পাখি। এই দোয়েল পাখি কোন রাজ্যের ভিতরে পড়ে? অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব বা প্রাণী। অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য নিচে সকে বর্ণনা করা হলো বা নিচে বর্ণনা করা হলো। তো দেখো এইভাবে আমরা উল্লেখ করব অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য। আমরা যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ আলোচনা করলাম ওই বৈশিষ্ট্যগুলো 1, 2, 3 আকারে পয়েন্ট আকারে আমরা এখানে লিখে দেবো। যেমন এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী, এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর থাকে না। এরা হেটারোট্রপিক হয় অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয় বা উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর তৈরি হয়, যেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখানে যতগুলো পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এরপরে 2 নম্বর প্রশ্নটা এরকম হতে পারে, দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চিত্র এক্স, এবং আরেকটা চিত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চিত্র ওয়াই। চিত্র এক্স এ আমরা একটা গাছের ছবি এবং চিত্র ওয়াই আমরা একটা প্রাণীর ছবি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টাইগার, তাই না? টাইগার দেখছো? এরকম ভাবে ছবি দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে উদ্দীপকে উল্লেখিত এক্স এবং ওয়াই এর মধ্যে পার্থক্য লেখো। তো দেখো উদ্দীপকে এক্স হচ্ছে কি, এভাবে আমরা উত্তর লিখবো। এক্স হলো উদ্ভিদ, যেটা প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব, এবং ওয়াই হলো বাঘ, যেটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে একটা প্রাণী। তো এই দুইটার মধ্যে পার্থক্য লিখতে হবে। দেখো এরকম ভাবে আমরা পার্থক্য লিখতে পারি। অ্যানিমেলিয়া, যারা অ্যানিমেলিয়া একটু আগেও আমরা দেখলাম এরা হচ্ছে পরভোজী এবং এরা খাদ্য গলধকরণ করে। আর প্লান্টি রাজ্যের যারা অন্তর্ভুক্ত জীব রয়েছে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে কি করে? খাদ্য তৈরি করে, নিজেদের খাবার নিজেরাই তৈরি করে। আমরা গত ক্লাসে প্লান্টি রাজ্য নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে তোমরা এই জিনিসটা দেখেছো। যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে কারা? যারা অ্যানিমেলিয়া। আর প্লান্টি যারা, তারা কি করে? অ্যানাইসোগ্যামাস যৌন জনন সংগঠিত হয়। এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। যাদের পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট আকার আকৃতিতেও ভিন্ন এবং যাদের বৈশিষ্ট্য বা হচ্ছে নেচার, হ্যাঁ, যাদের প্রকৃতি তারাও ভিন্ন, মানে একটা যদি পুংগ্যামেট হয় একটা স্ত্রী গ্যামেট হবে, প্লাস মাইনাস এরকম থাকে। তো যদি এরকম হয় তখন তাদেরকে বলা হয় অ্যানাইসোগ্যামাস, তাই না? গত ক্লাসে আমরা সেটা দেখেছিলাম। যারা ওই ভিডিওটা দেখো নাই, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংক, তোমরা ওখান থেকে প্লেলিস্ট অপশনে চলে যাবা। প্লেলিস্ট অপশনে যে এখানে দেখে নিতে পারবা। যেমন দেখো তোমরা প্রথমে মূল চ্যানেলে চলে আসবে, আসার পরে যে প্লেলিস্ট অপশনটিতে রয়েছে এতে ক্লিক করে নিচের দিকে চলে যাবা। তাহলে দেখো এখানে তোমরা জীববিজ্ঞান সহ অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো পেয়ে যাবা। তো এখন দেখো এরপরে বৈশিষ্ট্য হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে না। তো ক্লোরোপ্লাস্ট থাকে না এই যে যারা হচ্ছে অ্যানিমেলিয়া, তাই না? এর জন্যই তো তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে না। আমাদের দেহে যদি ক্লোরোপ্লাস্ট থাকতো আমরা তো সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা খাবার তৈরি করতে পারতাম। প্লান্টি রাজ্য যারা, তাদের কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। তারপরে দেখো দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, যেটা আমরা ব্যাখ্যা সহকারে একটু আগে আলোচনা করলাম। আর এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, যেমন জাইলেম, ফ্লোয়েম, এরকম পরিবহন যে টিস্যু রয়েছে তারা, এগুলো কিন্তু উন্নত টিস্যুতন্ত্র। উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ প্লান্টি রাজ্যের যে সদস্য রয়েছে তাদের ক্ষেত্রে উন্নত টিস্যুতন্ত্র থাকে, যেমন জাইলেম, ফ্লোয়েম। আর যারা হচ্ছে প্রাণী তাদের যে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে, যেমন দেখো মানুষের ক্ষেত্রে ওই যে রক্তকণিকা গুলা রয়েছে সেগুলো আমরা দেখলাম, কানেকটিভ যে টিস্যু গুলো রয়েছে এগুলো আর কি। এরপরে 3 নম্বর প্রশ্ন চলে আসে। দেখো 3 নম্বর প্রশ্ন, এখানে আমরা চিত্র এক্স এবং চিত্র ওয়াই দেখতে পাচ্ছি। এরকম চিত্র দিয়ে দিতে পারে অথবা তোমাদেরকে সরাসরি নাম উল্লেখ করে দিতে পারে, বুঝছো? মেইন কথা হচ্ছে তোমাদের বুঝতে হবে এটা কোন রাজ্যের ভিতরে পড়ে এরকম। তো উদ্দীপকে উল্লেখিত এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি উন্নত, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে বা উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে
তাদের বিজ্ঞান বিভাগের জন্য আমাদের একটা কোর্স রয়েছে মাত্র 550 টাকায়। প্রত্যেক মাসে মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। এই 5টা সাবজেক্টের ভিতরে আছে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। তো এখানে ভর্তি যদি হতে চাও তাহলে এই যে নাম্বারটা রয়েছে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আরো বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন থাকলে জানতে পারবে। এটা হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে। এখানে যেমন প্রতিদিন ক্লাস হয়, সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হয়। তো এখন উত্তরে চলে আসি আমরা, এই দুইটার মধ্যে কোনটা বেশি উন্নত। তো আমরা এভাবে লিখবো, এক্স হলো বিড়াল, তাই না, এটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী। আর ওয়াই হলো পেনিসিলিয়াম। দেখো এই যে ওয়াই, এই প্রথমে এটা, এই প্রথম যে চিত্রটা এটা কিন্তু পেনিসিলিয়ামের চিত্র, আর এটা হচ্ছে মাশরুমের চিত্র। যে কোনো একটা চিত্র থাকবে পরীক্ষায়, দুটা থাকবে না। দেখো, তো ওয়াই হলো পেনিসিলিয়াম, এটা হচ্ছে অথবা মাশরুম, এটা হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব। এই দুটির মধ্যে এক্স বেশি উন্নত। এই যে এক্স মানে বিড়াল, অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে যেটা পড়ে সেটা বেশি উন্নত। এখানে দেখো কারণগুলো নিচে পার্থক্য আকারে দেখানো হলো, ছকে আমরা পার্থক্য আকারে দেখবো। যেমন পেনিসিলিয়াম বা মাশরুম এবং অ্যানিমেলিয়া। তো পেনিসিলিয়াম বা মাশরুম এরা খাদ্য কি করে, শোষণ পদ্ধতিতে গ্রহণ করে থাকে, মানে সরাসরি এরা শরীরে কি করে, অ্যাবজর্ব করে নেয়। যেমন দেখো আমরা যখন চা খাই, তাই না, চা খাওয়ার সময় আমরা বিস্কুট খাই না, তো বিস্কুট গুলো কিভাবে খাই, চার ভিতরে ডুবিয়ে তারপরে আমরা বিস্কুট গুলো খাই। তো চার ভিতরে যখন বিস্কুট গুলো ডুবাই দিই তখন ওই বিস্কুট গুলো চাকে অ্যাবজর্ব করে নেয়, তাই না। ওরকম ভাবে এই রাজ্যের যারা রয়েছে, মানে প্রাণী রয়েছে বা জীব রয়েছে, আর এই রাজ্যের ভিতর যে জীবগুলো রয়েছে তারা কি করে, খাদ্য ওইগুলো শোষণ করে নেয়, সরাসরি অ্যাবজর্ব করে নেয় এই রাজ্যের জীবগুলো। অ্যানিমেলিয়া কি করে, এরা পরভোজী, আমরা খাবারের জন্য কি করি, অন্য জীবদেরকে খেয়ে থাকি, তাই না, সেটা হতে পারে প্রাণী অথবা উদ্ভিদ এরকম, এবং খাদ্য গিলে গিলে খায়, তাই গলধকরণ করে খায়। তারপরে দেখো পেনিসিলিয়াম বা হচ্ছে মাশরুম, এদের টিস্যু গঠিত হয় না। আবার আমাদের ক্ষেত্রে অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্যের যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান রয়েছে, তাই না, আমরা একটু আগে এটা ব্যাখ্যা করলাম। হ্যাপ্লয়েড স্পোর দ্বারা যৌন জনন ও অযৌন জনন ঘটে থাকে, এটা আমরা আলোচনা করেছি। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে যখন আমরা এই যে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত যারা তাদেরকে যখন আলোচনা করেছিলাম তাদের বৈশিষ্ট্যগুলো, তখন কিন্তু এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আবার এখানেও আমরা আলোচনা করলাম যে পরিণত ডিপ্লয়েড, পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। এরপরে দেখো বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণ গঠিত হয় না, কাদের, যারা হচ্ছে ফানজাই রাজ্যের ভিতরে পড়ে, অর্থাৎ ছত্রাক রাজ্যের ভিতরে পড়ে, আর এদের ভ্রূণ কিন্তু গঠিত হয়। তারপর দেখো সাধারণত কলোনিয়াল এবং এরা একক তথা স্বাধীন, মানে কলোনিয়াল মানে কি, দলবদ্ধভাবে থাকে। কারা, ফানজাই রাজ্যের যে অন্তর্ভুক্ত জীব রয়েছে তারা কলোনিয়াল বা দলবদ্ধভাবে বসবাস করে। যেমন করে দেখো পিঁপড়া বা হচ্ছে মৌমাছি এরকম থাকে না, একসাথে বসবাস করে থাকে, এরা ওরকম ভাবে দলবদ্ধভাবে থাকে। আর যারা হচ্ছে এই রাজ্যের অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তারা হচ্ছে একক অর্থাৎ স্বাধীনভাবে থাকে, তারা এক একটা আলাদা আলাদা থাকে সাধারণত। আচ্ছা, এরপরে আমাদেরকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলো হচ্ছে চিন্তা করো, এগুলো নিজেরা করবা, এবং আমিও ব্যাখ্যা দিচ্ছি হালকা, তোমরা এগুলো পড়বা, এগুলো আমরা আলোচনা করেছি। যেমন দেখো পরীক্ষা আসতে পারে মানুষ অথবা বিড়াল অথবা বাঘ অথবা দোয়েল পাখি, এরকম কোনো কিছু নাম দিয়ে বলবে যে কোন রাজ্যের অন্তর্ভুক্ত এবং কেন। এরা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কেন, কারণ বলবা যে মানুষের নিউক্লিয়াস রয়েছে সুগঠিত, তারপরে এই যে অ্যানিমেলিয়া রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এখানে সুন্দর করে লিখে দিবা, তাহলে পুরোপুরি মার্ক পেয়ে যাবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে। তারপরে প্রশ্ন হতে পারে অ্যানিমেলিয়া রাজ্যের জীবদেরকে ইউক্যারিওটস বলা হয় কেন। দেখো ইউক্যারিওটস বলা হয় কারণ অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত যে প্রাণী রয়েছে তাদের সকলের কিন্তু সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, তাই না, অর্থাৎ তাদের দেহে প্রকৃত কোষ রয়েছে, প্রকৃত কোষ বিশিষ্ট হওয়ার কারণে এদেরকে ইউক্যারিওটস বলা হয়। তো ইউক্যারিওটের বৈশিষ্ট্য এখানে লিখে দিতে হবে। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য প্রশ্ন হচ্ছে অ্যানিমেলিয়া ও মনেরা রাজ্যের পার্থক্য লেখো। তো অ্যানিমেলিয়া এবং মনেরা রাজ্যের যে পার্থক্য রয়েছে সেগুলো লিখে দেবা। যেমন অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত যারা রয়েছে তারা হচ্ছে সকলেই ইউক্যারিওটস, আর মনেরা রাজ্যের ভিতরে তারা প্রোক্যারিওটস, অর্থাৎ মনেরা রাজ্যে যারা রয়েছে তাদের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত না। আবার অ্যানিমেলিয়া যারা তারা হচ্ছে এককোষী বহুকোষী, তাই না, আর মনের রাজ্যে তারা এককোষী, মনের রাজ্যের ওরা খাদ্যকে শোষণ করে নেয়। আর অ্যানিমেলিয়া হচ্ছে পরভোজী, মানে অন্য প্রাণী বা হচ্ছে জীবদেরকে
খেয়ে থাকে এবং গলধঃকরণ করার মাধ্যমে খায়। তারপরে দেখো মনের রাজ্যের যারা রয়েছে তাদের ভ্রূণ গঠিত হয় না, অ্যানিমেলিয়া যাদের তাদের ভ্রূণ গঠিত হয়। মনের রাজ্যে যারা রয়েছে তাদের দেহে যে টিস্যু গঠিত হয় না বা নেই। আর অ্যানিমেলিয়া রাজ্যে যারা রয়েছে তাদের দেহ কিন্তু সুগঠিত, তাই না? টিস্যু রয়েছে বা জটিল টিস্যু তন্ত্র রয়েছে। তারপর আমাদের বর্ণনা করতে হবে হচ্ছে বা যেটার আনসার করতে হবে অ্যানিমেলিয়া এবং প্রোটিস্টা রাজ্যের পার্থক্য। তো অ্যানিমেলিয়া এবং প্রোটিস্টা রাজ্যের কি পার্থক্য রয়েছে সেটা তোমরা এখানে লিখবা। আমি এখানে যেটা করেছি সকল রাজ্যের বৈশিষ্ট্য একত্রে ছক আকারে প্রকাশ করেছি। তোমরা এই বৈশিষ্ট্যগুলো যদি ভালো করে পড়ো তাহলে প্রত্যেকটা রাজ্যের মধ্যে কি পার্থক্য রয়েছে এটা সুন্দর করে লিখতে পারবা। যেমন দেখো আলোচ্য বিষয় হচ্ছে দেহে কোষ সংখ্যা। যারা মনের রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদের দেহে কোষ সংখ্যা তারা আছে এক কোষী। প্রোটিস্টা রাজ্যের ভিতরে যারা পড়ে তারা হচ্ছে এক কোষী বা বহুকোষী হয়ে থাকে, মানে তারা পুরা দেহটা, আচ্ছা মনের রাজ্যে যারা তাদের পুরা দেহটা কিন্তু একটা মাত্র কোষ দ্বারা গঠিত। আর যারা প্রোটিস্টা রাজ্যের তাদের পুরা দেহটা এক কোষী হতে পারে, মানে পুরা দেহটা একটা কোষ দিয়ে গঠিত হতে পারে, আবার অনেক কোষ দিয়ে গঠিত হতে পারে। ফানজাই রাজ্যের ভিতরে যারা রয়েছে তারাও এক কোষী হতে পারে এবং মাইসেলিয়াম দ্বারা গঠিত হতে পারে। মাইসেলিয়াম, তাই না? আমরা কিন্তু মাইসেলিয়াম নিয়ে আলোচনা করেছিলাম। সুতার মতো ওই যে হাইফা থাকে, অনেকগুলো হাইফা মিলে মাইসেলিয়াম গঠিত হয়। তারপরে দেখো প্লান্টি রাজ্যের যারা তারা কিন্তু অবশ্যই বহুকোষী হয়, আর অ্যানিমেলিয়া রাজ্যের যারা তারাও কিন্তু বহুকোষী হয়ে থাকে। তারপর দেখো নিউক্লিয়াস। যারা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদের সুগঠিত কিন্তু নিউক্লিয়াস নেই এবং এই জন্য এদেরকে প্রোকারিওট বলা হয়, প্রোকারিওটিক বলা হয়, তাই না? প্রোকারিওটিক বা প্রোকারিওটার অন্তর্ভুক্ত বলা হয়। প্রোটিস্টা রাজ্যে যারা তাদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে এজন্য এদেরকে বলা হয় ইউক্যারিওটিক। একইভাবে ফানজাই, তারপরে প্লান্টি, অ্যানিমেলিয়া এদের সকলেরই কিন্তু সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, এজন্য এদেরকে ইউক্যারিওটিক বলা হয়, ইউক্যারিওটিক বলা হয়। তারপরে দেখো 3 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য দল এবং কলোনি। যারা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত তারা হচ্ছে দল গঠন করে, স্বাধীনভাবে থাকতে পারে না, স্বাধীন অস্তিত্ব নাই এবং তারা ফিলামেন্টাস প্রকৃতির হয়ে থাকে, ফিলামেন্ট গঠন করে তাদের ফিলামেন্টাস প্রকৃতির হয়ে থাকে। প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত যারা তারা হচ্ছে একক এবং কলোনিয়াল আকারে থাকে, মানে এককভাবেও থাকতে পারে আবার দলবদ্ধভাবেও থাকতে পারে। ফানজাই রাজ্য যারা সাধারণত তারা কলোনিয়াল বা দলবদ্ধভাবে থাকে, আর প্লান্টি রাজ্যে সাধারণত তারা এককভাবে থাকে আলাদা আলাদা। আর অ্যানিমেলিয়া যারা তাদের স্বাধীনভাবে থাকে, এককভাবে থাকে, হ্যাঁ আলাদা আলাদা থাকে। তারপর দেখো 4 নম্বর বৈশিষ্ট্য সাইটোপ্লাজমিক অঙ্গাণু। যারা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত তাদের শুধুমাত্র রাইবোজোম থাকে, রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু থাকে না। আর যারা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত তাদের কি থাকে দেখো, সকল অঙ্গাণু থাকে। ফানজাই রাজ্যের ভিতরে সকল অঙ্গাণু থাকে, শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট থাকে না, এজন্য এরা অসবুজ হয়ে থাকে, খাবার তৈরি করতে পারে না। যারা প্লান্টি রাজ্য তাদের কিন্তু সকল অঙ্গাণু থাকে, ঠিক আছে, এজন্য এরা খাবারও তৈরি করতে পারে। মানুষের ক্ষেত্রে যেমন দেখো এখানে প্লাস্টিক থাকে না, সেরকম এই রাজ্যের যারা রয়েছে অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্যের ভিতরে যারা রয়েছে তাদের কারোরই প্লাস্টিক থাকে না, অর্থাৎ অন্যান্য সকল অঙ্গাণুগুলো থাকে কিন্তু এই কোষ প্রাচীর, তারপরে হচ্ছে প্লাস্টিড, এগুলো কোষ গহ্বর এগুলো থাকে না। তারপরে দেখো 5 নম্বর বৈশিষ্ট্য কোষ বিভাজন। মনের রাজ্যের যারা তাদের দ্বিবিভাজন অর্থাৎ অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন হয়। তারপরে প্রোটিস্টা এদের অ্যামাইটোসিস, তারপরে মাইটোসিস এবং কনজুগেশন পদ্ধতিতে কোষ বিভাজন হয়ে থাকে। তারপরে যারা ফানজাই তাদের অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন হয়। আর উদ্ভিদ অর্থাৎ প্লান্টি রাজ্যের ভিতরে যারা পড়ে তাদের মাইটোসিস এবং মিওসিসের মাধ্যমে হয়, আবার যারা অ্যানিমেলিয়া তাদেরও মাইটোসিস এবং মিওসিস মাধ্যমে কি কোষ বিভাজন হয়। আচ্ছা, এরপরে আবাস। আবাস মানে তারা কোথায় বসবাস করে, কোথায় জন্মগ্রহণ করে বা বংশ বিস্তার করে। মনের রাজ্যের ভিতরে নির্দিষ্ট কিছু নাই, সব জায়গা থাকতে পারে, ঠিক আছে। আর যারা হচ্ছে প্রোটিস্টা তাদেরও অনির্দিষ্ট, তারাও সব জায়গায় থাকতে পারে, প্রধানত স্থলজ। যারা হচ্ছে ফানজাই রাজ্যের প্রধানত স্থলজ, তারা কি করে ডাঙায়, স্থলজ মানে কি ডাঙায় বংশ বিস্তার করে। আর প্লান্টি রাজ্য যারা প্রধানত স্থলজ, হ্যাঁ স্থলে বসবাস করে, কিন্তু জলজ প্রজাতিও রয়েছে, যেমন দেখো শাপলা, তাই না, পদ্ম ফুল, কলমিশাক্ত উদ্ভিদ, এই যেটা আর কি এটা ইসে তো থাকতে পারে, ডাঙাও থাকতে পারে, আবার তারা জলেও থাকতে পারে। আর যারা হচ্ছে অ্যানিমেলিয়া তারা স্থলজ হয়, জলজ থাকে না, আমরা যেরকম স্থলে বসবাস করি।
আবার জলে জলে যেমন মাছ, তার কুমির, এরকম ওরা জলে বসবাস করে। আবার আকাশচারী মানে আকাশে যারা থাকে, তাই না, যেমন বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে যারা আকাশে ওড়ে, আকাশে থাকে বেশিরভাগ সময়, এরকম। প্রজনন, তো প্রধানত অযৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে কারা, যারা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। আর যারা প্রোটিস্টা, এরাও প্রধানত অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে। হ্যাপ্লয়েড স্পোর দ্বারা কি করে, অযৌন বা যৌন জনন সম্পন্ন করে কারা, ফাঞ্জাই রাজ্যের যারা তারা। অ্যানাইসোগামাস যৌন জনন ঘটে থাকে তাদের, যারা প্লান্টি রাজ্যের। অ্যানাইসোগামাস মানে কি, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট আকার আকৃতিতেও ভিন্ন, আবার তাদের স্বভাব চরিত্রও ভিন্ন, অর্থাৎ প্লাস মাইনাস এরকম। আর যারা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, তাদের যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার হয়, তাই না। স্ত্রী স্ত্রী গ্যামেট অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণুর মাধ্যমে যৌন মিলন সম্পন্ন হয়, তারপরে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলে জাইগোট তৈরি হয়, এরপরে এখান থেকে ভ্রূণ বিকাশিত হয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। তারপর দেখো খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ কিভাবে করে, যারা হচ্ছে মনের রাজ্যের, তারা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, মানে সরাসরি শরীরের মাধ্যমে অ্যাবজর্ব করে নেয় খাবারগুলো, ওকে। আর যারা হচ্ছে এই প্রোটিস্টা রাজ্যে, তারাও শোষণ গ্রহণ এবং কিছু কিছু রয়েছে প্রজাতি যারা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করতে পারে। আর যারা হচ্ছে ফাঞ্জাই রাজ্য অর্থাৎ ছত্রাক রাজ্য, তারা মৃতজীবী হয় এবং পরজীবী হয়। মৃতজীবী কি, যারা মৃত উদ্ভিদ বা প্রাণীর উপরে জন্মায়, ঠিক আছে, মৃত কোনো কিছুর উপরে যখন যারা জন্মায় এবং বংশ বিস্তার করে, তখন তাকে মৃতজীবী বলা হয়। আবার অনেক প্রজাতি রয়েছে যারা অন্য জীবের উপরে বংশ বিস্তার করে, যারা হচ্ছে জীবিত, অর্থাৎ জীবিত জীবের উপরে যখন তারা বংশ বিস্তার করে, তখন তাকে পরজীবী বলা হয়। আর যারা প্লান্টি রাজ্যে, তারা কিন্তু সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে। আর আমরা সহ যারা অ্যানিমেলিয়া রাজ্যের ভিতরে রয়েছি, তারা কি করি, পরভোজী, অর্থাৎ অন্য জীবদেরকে খাবার হিসেবে খেয়ে থাকি, তাই না, রান্না করে খাই আমরা, তাই না, যেমন অন্য শাকসবজি খেয়ে থাকি আমরা, অন্য অন্য প্রাণীও খেতে পারি, আবার উদ্ভিদও খাইতে পারি, তাই না, এরকম। এবং গলধকরণ করে খাই, মানে গিলে গিলে খাই আর কি। টিস্যু, যারা হচ্ছে মনেরা, তাদের কিন্তু টিস্যু নাই। তারপরে প্রোটিস্টা, তাদেরও কিন্তু টিস্যু নাই। আর ফাঞ্জাই যারা, তাদের টিস্যু আছে কিন্তু সুগঠিত না। আর উন্নত রয়েছে টিস্যু, তারা হচ্ছে প্লান্টি রাজ্যে যারা, তাদের উন্নত টিস্যু রয়েছে। আর যারা হচ্ছে অ্যানিমেলিয়ার ভিতরে পড়ে, তাদের কিন্তু জটিল টিস্যু তন্ত্র রয়েছে। ভ্রূণ গঠিত হয় না মনের রাজ্যের, ওদের ভ্রূণ গঠিত হয় না, এদেরও ভ্রূণ গঠিত হয় না, এদেরও ভ্রূণ গঠিত হয় না। শুধুমাত্র প্লান্টি রাজ্য এবং অ্যানিমেলিয়া রাজ্যের তাদেরই কিন্তু ভ্রূণ গঠিত হয়। তো এটা হচ্ছে আমরা একটা ছকের মাধ্যমে সবগুলো রাজ্যের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে পড়ে ফেললাম। এটা কিন্তু যদি তোমরা ভালো করে পড়ো, এই যে বৈশিষ্ট্যের যে ছকটা তোমরা লিখে সুন্দর করে নোট করে রেখে পড়বা, তাহলে দেখবা যে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তুমি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আর পরীক্ষাতে এই বৈশিষ্ট্যগুলোই সবচেয়ে বেশি কাজে লাগবে, ঠিক আছে না। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। তোমরা যদি কেউ আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাও, তো ভর্তি হতে পারো। আবার আমাদের অফলাইন কোর্স রয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটির পাশে আমাদের কোচিং রয়েছে, মানে ঢাকা রামপুরা, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, এখানে ব্র্যাক ইউনিভার্সিটির পাশে আমাদের কোচিং রয়েছে। এখানে সরাসরি তোমরা যদি কেউ এর আশেপাশে থাকো, এখানে এসে সরাসরি পড়তে পারো আমাদের কাছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।